হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপিএমএস গুরুকুল। তো আজকে থেকে আমরা আমাদের চ্যানেলে শুরু করতে চলেছি এসএসসি জিডি 2026কে টার্গেট করে লাস্ট 35 দিনের তোমাদের ম্যাথসের প্র্যাকটিস ক্লাস। তো একদম তোমরা সবাই জানো এখন থেকে টিসিএস আর আমাদের এক্সাম পেপার সেট করবে না, করছে কে না এডিকুইটি। তো একদম এডিকুইটি লেভেল যে ধরনের প্রশ্ন হবে সেই ধরনের প্রশ্নেরই 20টা করে প্রশ্নের সেট থাকবে একটি সেটে। এরম তোমাদের জন্য ম্যাক্সিমাম আমি বলছি তোমাদের প্রায় 30টি সেট তো আমি করাবোই, ওকে, মিনিমাম তো 20টা হবেই, ওকে। তো এই পেপারগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে সলভ করে যাও, প্রত্যেকটা ক্লাস করানোর পর পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে এবং এই প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য হবে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এক্সাম ক্র্যাক করার জন্য, ওকে। তো চলো শুরু করি আজকের ক্লাস। একদম প্রথম প্রশ্নে চলে আসি ডাইরেক্ট। কী বলা হয়েছে না, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 20 সেন্টিমিটার, ক্ষেত্রফল বলা হয়েছে 24 সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য নির্ণয় করতে হবে। খুব ভালো একটি প্রশ্ন। দেখো দেখো পরিসীমা বলা হয়েছে 20 সেন্টিমিটার। আমরা পরিসীমা বলতে কী বুঝি? আমরা জানি যদি এটি একটি আয়তক্ষেত্র হয় যার একটি দৈর্ঘ্য থাকবে, লেন্থ থাকবে এবং একটি প্রস্থ বা ব্রেথ থাকবে। আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা কী করে নির্ণয় করে? দাদা পরিসীমা নির্ণয় করার জন্য আমাকে দরকার কি না, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 × L+B। ইজ নট ইট? একদম ঠিক। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী করে নির্ণয় করা হয়? দাদা ক্ষেত্রফল নির্ণয় করতে হয় L × B করে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই আমি কী পেয়ে যাবো? ক্ষেত্রফল। তাহলে দেখো 2 × L+B ভ্যালু দেওয়া হয়েছে কত না, 2 × L+B ভ্যালু দেওয়া হয়েছে 20 সেন্টিমিটার, পরিসীমা বলা হয়েছে 20 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো না, এখান থেকে পেয়ে যাবো দাদা L+B হচ্ছে দাদা 20/2, দ্যাট ইজ হচ্ছে 10। আর দেখো ক্ষেত্রফল কত বলা হয়েছে 24 বর্গ সেন্টিমিটার, তার মানে L × B কত 24। তাহলে এবার দেখো দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে L+B হচ্ছে কত 10, আর L × B হচ্ছে কত না 24। তাহলে আমার নির্ণয় করতে হবে L আর B এর মধ্যে, মানে লেন্থ আর ব্রেথের মধ্যে ডিফারেন্স, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য মানে নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো যদি আমি এখান থেকে লেন্থকে 6 ধরে নিই আর ব্রেথকে 4 ধরে নিই, তাহলে এমন দুটো সংখ্যা যাদের যোগফল হচ্ছে 10, 6 আর 4-এর যোগফল 10, কী বলবো? একদম ঠিক। এবার দেখো 6-এর সঙ্গে যদি 4 গুণ করে দিই তাহলে কি 24 হয়? একদম তাই হয়, 6-এর সঙ্গে 4 গুণ করলে 24 হয়। তার মানে লেন্থ 6 আর ব্রেথ 4, এই ধরাতে কোনো ভুল নেই। তাহলে ডাইরেক্ট 6 - 4 2 হয়ে যাবে কারেক্ট আনসার। লেন্থ আর ব্রেথ বা দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে ডিফারেন্স কত? 2 সেন্টিমিটার। তো এইভাবে এই ধরনের প্রশ্নগুলো দেখেই ওড়াতে হবে, ঠিক আছে? কোনো রকম কোনো অঙ্ক করা যাবে না, সময় আমাদের হাতে খুব কম। সেকেন্ড অ্যান্সার, ওকে। নেক্সট প্রশ্ন দেখো 6523678 PQ সংখ্যাটা 99 দ্বারা বিভাজ্য। খুব ভালো কথা। তবে অনুপস্থিত অঙ্ক পি এবং কিউ এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো কোনো একটা সংখ্যা 99 দিয়ে বিভাজ্য মানে সেই সংখ্যাটা 9 দিয়ে অবশ্যই বিভাজ্য এবং 11 দিয়ে অবশ্যই বিভাজ্য, ওকে। এবার 9-এর ডিভিজিবিলিটি কী করে চেক করে না, সংখ্যাটির মধ্যে যে সমস্ত ডিজিটগুলো দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা ডিজিটের যোগফল যদি 9 দিয়ে পুরোপুরি ভাগ যায় তাহলে সংখ্যাটিও 9 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে 6 5 2 3 6 7 8 এই সংখ্যাগুলোর যোগফল তো একটা নির্দিষ্ট সংখ্যা হবে। তাহলে পি আর কিউ এর সামের উপর ডিপেন্ড করছে যে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে কি হবে না। তাহলে পি আর কিউ এর সাম দেখো প্রত্যেকটা অপশানে, 4টে অপশানে দেখো 4 + 4 8, 6 + 2 8, 2 + 6 8, 3 + 5 8, সবকটা দিয়ে পি আর কিউ এর যোগফল কত? 8। তার মানে 9-এর ডিভিসিবিলিটি চেক করে কোনো লাভ নেই, কারণ প্রত্যেকটা সংখ্যাই হবে 9 দিয়ে ডিভিসিবল, ওকে। তার মানে আমাকে 11-র ডিভিসিবিলিটি চেক করতে হবে। ইটস নট ইট, একদম ঠিক। তাহলে 11-র ডিভিসিবিলিটি চেক করার ফর্মুলা সঠিক পদ্ধতি কি না 6 5, দেখে নিই কী কী আমার ডিজিটগুলো আছে, 6 5 2 3 6 7 8 আর কি PQ, ওকে। খুব ভালো কথা। এবার এই পুরো সংখ্যাটার মধ্যে যারা অড প্লেসে বসে আছে আর যে সমস্ত ডিজিটগুলো ইভেন প্লেসে বসে আছে তাদের সাম করব, আর সেই সামের ডিফারেন্স যদি 0 অথবা 11 হয় তাহলেই বলতে পারবো যে সংখ্যাটা 11 দিয়ে ডিভিসিবল। ইজ ইট ক্লিয়ার? দেখো দেখো অড প্লেসে কারা বসে আছে, আমি যদি একদম লেফট সাইড থেকে শুরু করি তাহলে দেখো 6 2 6 8 আর কিউ, এরা কি বসে আছে না অড প্লেসে বসে আছে। আর ইভেন প্লেসে কারা বসে আছে? 5 3 7 আর পি। তাহলে 6 আর 2 8, 8 আর 6 14, 14 8 22 প্লাস পি হয়ে যাবে অড প্লেসের
যে সমস্ত ডিজিট বসেছে তাদের সাম ইজ নট একদম ঠিক। আর ইভেন প্লেসেরা বসে আছে 5 + 3 8, 8 + 7 15, 15 + p, 15-র সঙ্গে তো p যোগ করা যাবে না, তাহলে 15 + p লিখতে হবে। এবার এদের ডিফারেন্স এটা কী হবে, এদের ডিফারেন্স হয়ে যাবে আমার 0 অথবা 11-এর সঙ্গে সমান। তাহলে এদের ডিফারেন্স আমি কী করে লিখবো, একবারে ডিফারেন্স নির্ণয় করে দাও। তাহলে আলটিমেট কী লিখবো না, -15 + q, এদের ডিফারেন্স হয়ে যাবে কি আইদার 0 অর 11। ওকে, তাহলে দেখো যদি 22 + q এরকম ব্র্যাকেট থেকে বার করে তাহলে 22 + q থাকবে, আর এখানে ব্র্যাকেট তুললে এটা কী যাবে -15 - q, তাহলে 22 - 15 হয়ে যাবে কত না 22 - 15 হয়ে যাবে 7, আর তারপরে পড়ে থাকছে +q, আর এখানে হচ্ছে আচ্ছা এখানে p ছিল না, ভেরি সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে 15 + p ছিল, তাহলে এখানে হচ্ছে +q - p ইজিক্যাল টু কত দাদা, 0 অথবা 11। এবার দেখো পি আর কিউ এর ভ্যালু তো এখানে বলা হয়েছে, তাহলে পি আর কিউ এর ভ্যালু পুট করলেই আমার গল্প শেষ হয়ে যাবে। এবার দেখো পি আর কিউ এর ডিফারেন্স কী কী আমি পাচ্ছি, ভ্যালু পুট করতে পারি বা আমি এখান থেকেও বের করে ফেলতে পারি যে 7 + কিউ - p ইজিক্যাল টু 0 অর 11। যদি আমি 0 ধরি তাহলে আমি বলবো যে কিউ - p হয়ে যাবে কত, কিউ - p যাবে কত -7। তাহলে দেখো কিউ - p কোথাও কি -7 হচ্ছে না, তাহলে কিউ -7 হতে পারে কি, কিউ -7 + কিউ - p আইদার 0 হতে পারে অথবা 11 হতে পারে। তাহলে যদি আমি 0 ধরি তাহলে কিউ - p হবে -7, আর যদি এখানে 11 ধরি তাহলে আমি কী লিখবো, এখানে কিউ - p যাবে -7 + 11 মানে হচ্ছে আলটিমেট +4। তাহলে কিউ আর পি এর ডিফারেন্স হয়ে যাচ্ছে কত, +4, আর কিউ আর পি এর ডিফারেন্স +4 কোথায় আছে দেখো 2 আর 6, কিউ এর ভ্যালু যদি 6 হয় আর পি এর ভ্যালু যদি 2 হয় তাহলে 6 - 2 করলে কি 4 হয়, একদম হয়, তার মানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমরা 6 আর 2 কেন হবে না, ঠিক আছে, আমরা তো এটাকে এরকমভাবে লিখতে পারতাম যে 15 + p আগে লিখলাম আর তারপরে লিখলাম -22 - কিউ ইজিক্যাল টু হচ্ছে 0 আর 11 লিখতে পারতাম, তখন তাহলে কীরকম হবে, তখন তাহলে ব্যাপারটা হয়ে যাবে এরকম p - q হয়ে যাবে কত, p - q যাবে কত না শুধু 7। তাহলে দেখো p - q শুধু 7 এখানে কোথাও নেই। ওকে, তাহলে p - q তখন কী হবে না, p - q যাবে 7 - 11, তাহলে তখন হয়ে যাবে -4। তাহলে p - q সমান -4 যদি হয় তাহলে q - p সমান কী হয়ে যাবে, +4ই তো হবে। তাহলে এখানেও যা গল্প হলো এখানেও তো তাই গল্প হলো, তাহলে একদম অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এই ডাউটটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল, বলো একদম ঠিক বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। 16250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত হবে। তাহলে এখানে প্রশ্নের মধ্যে একটাই টুইস্ট আছে, 73 দিন 73 ডেজ। তাহলে আমরা জানি যে সরল সুদ মানে এসআই নির্ণয় করার জন্য ফর্মুলা কি, অর্থাৎ পি ইন্টু আর ইন্টু টি বাই 100, হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে পি কত এখানে দাদা, পি হচ্ছে 16250, আর পার্সেন্ট কত না 8%, তার মানে 8/100 লিখে ফেলো, আর টি কত দা 73। যখন দিন থাকবে তখন তাকে বছরে ট্রান্সফার করতে হবে, কারণ টি সবসময় এখানে বছরে ক্যালকুলেট করা হয়। তাহলে বছর করতে গেলে আমার 365 দিয়ে ভাগ করতে হবে, দ্যাটস ইট। তাহলে 73 থাকা মানেই বুঝে নিতে হবে যে 365 নিচে আছে, 366 নয়, লিপিয়ার বলা থাকলে লিপিয়ার ধরতে হবে। ওকে, লিপিয়ার তো বলা নেই এখানে। তাহলে 73 দেখো ডাইরেক্ট 5 গুণ হচ্ছে 365 হয়ে গেল, ব্যাস। তাহলে এবার কাটাকুটি করে ফেলো। তাহলে দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো, এখানে 5 দিয়ে দেখতে পাচ্ছি 5 × 3 = 15, 5 × 2 = 10, 5 × 5 = 25, 325, তাহলে 25 × 8 = 200, 24 × 26, তাহলে 2600/10 মানে হচ্ছে 260। কারেক্ট আনসার হয়ে গেল অপশান বি। নেক্সট প্রশ্ন চলে যাই। একটি কাজে 60% 18 দিনে করতে পারে এ। তাহলে খুব ভালো কথা, তাহলে এ পুরো কাজ করছে না, 60% করছে 18 দিনে, মুখে মুখে অঙ্ক করতে হবে। তাহলে 60% যদি 18 দিনে করে তাহলে 100% কত দিনে করবে, তাহলে 100%এই টোটাল কাজ। তাহলে 60% যদি 18 দিনে করে মুখে মুখে করতে হবে, এই পার্টটা আমি তোমার এখানে লিখে বলছি কিন্তু তুমি মুখে মুখে করবে। দেখো কীভাবে করবে, 60% করছে 18 দিনে, তাহলে আমাকে 100% নির্ণয় করতে হবে। তাহলে 60 তো 100-এর মধ্যে কোনো রিলেশন কি আছে, রিলেশন নেই। তাহলে যদি আমি 60 থেকে 20-তে ফিরে আসি তাহলে বুঝতে পারছি যে 60 থেকে 20% যদি চলে যাই তাহলে কী করলাম, 3 ভাগ করলাম, তাহলে এখানেও 3 ভাগ হবে, তার মানে আলটিমেট 20% ইজিক্যাল টু হচ্ছে কি 6 ডেজ। 20% করতে কত সময় লাগছে, 6 ডেজ, হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে এখান থেকে যদি 100%-এ যাই তাহলে দেখো কত সহজ হয়ে গেল, 5 গুণ হলো, এখানে 20 থেকে 100 গেলে 5 গুণ করতে হবে, তাহলে এখানেও 5 গুণ করে দাও, তার মানে হচ্ছে 30 ডেজ। তাহলে আলটিমেট বোঝা গেল যে পুরো
কাজটি মানে 100% কাজ করতে এর সময় লাগছে 30 ডেজ। তাহলে এটাই হচ্ছে বেস্ট প্রসেস আমাদের মুখে মুখে করার। তাহলে দেখো 60%, এবার দেখো ব্যাপারটা তুমি নিজেই বলতে পারবে যে 60% করছে 18 দিনে, তাহলে 20% করবে কত দিনে? এখানে 60 থেকে 20 গেছি, মানে হচ্ছে 3 ভাগ করে গেছি, তাহলে এখানেও 3 ভাগ হবে, তাহলে এটা 6 হয়ে গেল। তাহলে যদি আমার 20 থেকে আবার 100 হয়ে, তাহলে 5 গুণ করতে হবে, তাহলে একে 5 গুণ করে দাও, তাহলে গল্প শেষ, 6 মানে 30। তাহলে এ পুরো কাজটা কত দিনে করছে? 30 দিনে। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক। সিমিলারলি দেখো তো বিয়ের গল্প কী বলেছে, বি একই কাজে 40% করছে 10 দিনে, তাহলে 40% 10 দিনে করে, তাহলে 20% করবে কত দিনে? হাফ হয়েছে, তাহলে এখানে হাফ 5 দিন, তাহলে 100% করবে কত দিনে? ইন্টু 5, 25 দিন। তাহলে বি পুরো কাজটা করছে 25 দিনে। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। তাহলে 30 আর 25-এর এলসিএম হবে টোটাল কাজ, তার মানে 150। তাহলে 150 ইউনিট কাজ এ করছে 30 দিনে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 150/30 5, 150/25 6 বি এর এফিসিয়েন্সি। এবার কি বললো? তারা একসঙ্গে 10 দিন কাজ করে, খুব ভালো কথা। তাহলে 5 আর 6 টোটাল হচ্ছে 11 ইউনিট কাজ হয় একদিনে, হ্যাঁ কি না? এ একদিনে 5 ইউনিট কাজ করছে, বি একদিনে 6 ইউনিট কাজ করছে, তা দুজনে মিলে 11 ইউনিট কাজ করছে একদিনে। তাহলে 10 দিনে করবে 11 ইন্টু 10, মানে হচ্ছে 110 ইউনিট কাজ কে করলো? না বি আর সি করলো। কত দিনে? না 10 দিনে। ইজ ইট ক্লিয়ার? বলো জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবার দেখো, সরি বি প্লাস সি না, ভেরি সরি, এ প্লাস বি, এ প্লাস বি। এবার দেখলাম যে 110 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে 10 দিন কাজ করেছে এ প্লাস বি, 110 ইউনিট কাজ করে ফেলেছে। এবার সি বাকি কাজ 4 দিনে শেষ করে, তাহলে বাকি কাজ কত দিন? তাহলে বাকি কাজ কত ইউনিট? তাহলে রিমেনিং ওয়ার্ক কত? না 150 টোটাল কাজ, 110 হয়ে গেছে, তাহলে টোটাল কাজ থেকে আমি যদি 110 বিয়োগ করে দিই, তাহলে পড়ে থাকে 40 ইউনিট। তাহলে 40 ইউনিট ওয়ার্ক করছে কে? সি। 40 ইউনিট ওয়ার্ক করছে সি, কত দিনে? না 4 দিনে, 4 ডেজ। ওকে, তাহলে সি একা পুরো কাজটা কত দিনে করবে? তোমার 150 ইউনিট কত দিনে করবে এটা নির্ণয় করতে হবে। তাহলে 4 দিনে করছে 40 ইউনিট ওয়ার্ক, তাহলে একদিনে করবে অবশ্যই 10 ইউনিট ওয়ার্ক, হ্যাঁ কি না? তাহলে 150 ইউনিট ওয়ার্ক করতে কতদিন সময় লাগে বুঝতে পারছো? তাহলে 10 থেকে 150 কত গুণ? 15 গুণ, তাহলে এখানেও 15 গুণ করে দাও, 15 দিন। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, 4 বোনের গড় বয়স 12 বছর, যদি তাদের মায়ের বয়স যোগ করা হয় তাহলে গড় বয়স 5 বছর বৃদ্ধি পায়, মায়ের বয়স কত? দেখো এই প্রশ্ন আমি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য অনেকবার করিয়েছি, তোমাদের এমন জায়গায় নিয়ে গেছি অ্যাভারেজ, তোমরা আশা করবো এখন তোমরা দেখি আনসার বলবে যে দাদা 4 বোনের গড় বয়স 12, তাহলে মায়ের বয়সও যদি 12 হতো, মায়ের বয়স যদি 12 হতো, তাহলে এদের গড় কোনো চেঞ্জ হতো না, গড় 12ই থাকতো। কিন্তু গড় বয়স 5 বছর বৃদ্ধি পেয়েছে, এর মানে মা 12 তো এনেছেই, আরও কিছু এক্সট্রা এনেছে, আরও কিছু এক্সট্রা এনেছে। তাহলে এক্সট্রা কতটা এনেছে? যতটা এনেছে ততটা সবার মধ্যে ভাগ করে দেওয়া। সবার মধ্যে বলতে 4 জন আগে ছিল, 4 বোন, তার সঙ্গে মা অ্যাড হয়েছে, তাহলে টোটাল 5 জন। 5 জন প্রত্যেকে 5 বছর করে বৃদ্ধি হয়েছে, তাহলে 5 জনের 5 বছর বৃদ্ধি পেয়েছে, 5 ইন্টু 5 25। তাহলে এই যে 25 বৃদ্ধি পেয়েছে, এটা কী জন্য বৃদ্ধি পেয়েছে? এটা মা তার পকেটে করে এনেছে, তাই জন্য বৃদ্ধি পেয়েছে। তাহলে মা 12ও এনেছে প্লাস এক্সট্রা 25 এনেছে, তাহলে 12 প্লাস 25 37 বছর হয়ে যাবে মায়ের বয়স। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো এই প্রশ্নে কী বলা আছে না, 3টে ঘনক, প্রতিটির বাহু 5 সেন্টিমিটার, একটির পর একটি তাদের ভিত্তির ওপর সংযুক্ত করা হয়েছে। খুব ভালো, তোমার 3টে ঘনককে জুড়ে একটা কী তৈরি করা হয়েছে? এটা কিউবয়েড বা একটা আয়তঘন তৈরি করা হয়েছে। তাহলে ফলস্বরূপ বলেছে কিউবয়েডটির মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, কিউবয়েডও বলতে পারি বা আয়তঘন বলতে পারি, আয়তঘন আমাদের বাংলায় বলা হয়। ওকে, আয়তঘনের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া আমরা নির্ণয় করতে হবে, TSA, টোটাল সারফেস এরিয়া নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে দুটো পিকচার দেওয়া আছে, 1 নম্বর পিকচার আর 2 নম্বর পিকচারটা আমি আগেই এঁকে রেখেছি। এখানে দেখো দুটো পিকচারই একই জিনিসকে ডিনোট করছে, যে প্রথম পিকচারটাই হচ্ছে 3টে ঘনক, দেখো 1 2 3, এই 3টে ঘনকে একটা ঘনকের উপর আরেকটা ঘনক বসানো হয়েছে, এবং যেটা এখানে বলা হয়েছে যে দ্বিতীয়টির প্রথমটির পরে এবং তৃতীয়টির পরে কী করা হয়েছে না প্লেস করা হয়েছে। ওকে, এবং 3টেই সমান আকারের ঘনক, তাই প্রথমটা আগে করা হোক বা দ্বিতীয়টা পরে করা হোক, ডাজেন্ট ম্যাটার। ওকে, এটা জাস্ট বলার জন্য বলেছে। তাহলে এবার দেখো যে যখন আমরা ঘনকের ওপর ঘনক রাখছি, তখন সেই ঘনকটা এই 1 নম্বর পিকচারের মধ্যে দেখতে হতে পারে বা 2 নম্বর পিকচারের মধ্যে দেখতে হতে পারে। শুধু আমার ভাবতে হবে যে আয়তঘনক যখন তৈরি হলো, তখন আয়তঘনকের টোটাল সারফেস এরিয়া আমার নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে L ইন্টু বি, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা L ইন্টু এইচ, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে বি ইন্টু এইচ। এটা হচ্ছে আমার টোটাল সারফেস এরিয়া ফর্মুলা। ওকে,
এবার দেখো যে এল ইন্টু বি, এল ইন্টু এইচ, বি ইন্টু এইচ, আমাদের এল বি এইচ কোনটা, এটাই হচ্ছে মেন বিষয়বস্তু, এটা জানতে হবে। তাহলে দেখো এর মধ্যে লেন্থ কোনটাকে বলবো, সবসময় মনে রাখবে যে লেন্থ হচ্ছে এই, দেখো এই পয়েন্ট থেকে মানে একদম এই পুরো যে লেন্থ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে লেন্থ এখানে। ওকে, ভালো করে বুঝে দেখো লেন্থ কোনটাকে বলবো না, এই পুরোটা হচ্ছে আমার লেন্থ। ওকে, এটা হচ্ছে লেন্থ। ওকে, তাহলে এবার ব্রেথ কোনটাকে বলবো, এটা হচ্ছে ব্রেথ। ওকে, হাইট কোনটা বলবো, দেখো এটাও হাইট, এটাও হাইট, এটাও হাইট, সেম হাইট, তাহলে এটা হচ্ছে হাইট। তাহলে এটা হচ্ছে আমার হাইট পেয়ে গেলাম, এটা লেন্থ পেলাম, এটা ব্রেথ পেলাম। আর এই পিকচারে দেখো 2 নম্বর পিকচারে লেন্থ কোনটাকে বলবো না, দেখো এটা হচ্ছে লেন্থ। ওকে, এটা লেন্থ। ব্রেথ কোনটা, এটা হচ্ছে ব্রেথ। আর হাইট কোনটা, এটা হচ্ছে হাইট। ওকে, এবার দেখো আয়তঘনর লেন্থ ব্রেথ হাইট কোনটা সেটা তো জেনে গেলাম। তাহলে কোনটা লেন্থ, লেন্থের তাহলে এখানে লেন্থের দৈর্ঘ্য কত, তাহলে দেখো তিনটে আয়তঘন, তিনটে ঘনক অ্যাড করা হয়েছে, প্রত্যেকটার লেন্থ 5 সেন্টিমিটার করে। তাহলে এটুকু 5, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে 5 + 5 + 5 15 হয়ে যাবে এলের ভ্যালু। আর ব্রেথ এটুকু কত, 5, তাহলে ব্রেথ কত হয়ে যাবে 5। আর হাইট, হাইট দেখো এই প্রত্যেকটা দৈর্ঘ্য কত করে, 5 করে, তাহলে হাইটও হয়ে যাবে 5। ব্যাস, গল্প শেষ। ওকে, আচ্ছা এখানে 8 সেমি বলা হয়েছে, এখানে 5 সেমি বলা হয়েছে। 5 সেমি ধরেই কাজ করো, ঠিক আছে, 8 সেমিটা হবে না, 5 সেমি হবে। তাহলে দেখা যাক, তাহলে আমার দেখতে পাচ্ছি লেন্থ পেয়ে গেলাম 15, তাহলে 2 ইন্টু 15 ইন্টু ব্রেথ কত 5, 15 ইন্টু 5, লেন্থ ইন্টু হাইট এটাও 15 ইন্টু 5, ব্রেথ ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ বলেছিল, আচ্ছা ব্রেথ ইন্টু হাইট কত না 5 ইন্টু 5, ঠিক আছে। ব্যাস, তাহলে 15 ইন্টু 5 75, তাহলে দুবার 75 মানে 150, 150 প্লাস 25 মানে 175, আর 175কে 2 দিয়ে গুণ করলে কত হবে দাদা, 350। 350 কোথায় আছে, অপশন বি। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। চলে যাই পরের প্রশ্ন, হচ্ছে একজন ব্যক্তি এক নির্দিষ্ট দূরত্ব 60 কিমি/ঘন্টা গতিতে অতিক্রম করে এবং 40 কিমি/ঘন্টা গতিতে ফিরে আসে, পুরো যাত্রার গড় গতি নির্ণয় করতে হবে। আমি এই প্রশ্নটা আগেও বলেছি অনেকবার, যখন আমি তোমাদের গ্রুপ বি গ্রুপ গ্রুপ ডির তোমাদের প্র্যাকটিস সেট করাচ্ছিলাম তখন সেখানে। আচ্ছা, গ্রুপ সি গ্রুপ ডির 17টার প্র্যাকটিসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখনও প্র্যাকটিস সেট হবে, কিন্তু তোমাদের বলবো আগে 17টার প্র্যাকটিস সেট একটু তোমরা কদিন প্র্যাকটিসটা বেশি করে নাও, তারপরে আবার আমরা কন্টিনিউ করবো। ওকে, ওটা তাহলে দেখো এখানে দেখো কী বলা হয়েছে, এখানে ডিস্টেন্স ইকুয়াল, আমি যে দূরত্ব গেছি, ধরো এটা এ এটা বি, তাহলে দুটো স্টেশন, আমি এ থেকে বিতে যাচ্ছি, আবার বি থেকে এতে ফিরে আসছি। ওকে, যদি এরকম ঘটনা হয়, যদি যাওয়ার সময় বেগ x কিমি/আওয়ার হয়, আসার সময় বেগ y কিমি/আওয়ার হয়, তাহলে পুরো যাত্রাপথে তার গড় বেগ হবে, সবসময় মনে রাখবো যে 2xy বাই x + y এর সঙ্গে সমান। যেখানে x এর ভ্যালু এখানে কত বলা হয়েছে, যাওয়ার সময় 60 কিমি/আওয়ার, আসার সময় 40 কিমি/আওয়ার, ইটস নট, এটা একদম ঠিক। তাহলে 2 ইন্টু 60 ইন্টু 40 বাই 60 + 40 100 যাবে কারেক্ট অ্যান্সার। ব্যাস, দুটো শূন্য ক্যান্সেল আউট করে দাও, তাহলে 6 4 24 দুগুণে 48 কিমি/আওয়ার হয়ে গেল আমার গড় গতিবেগ, অপশান এ। ওকে, নেক্সট প্রশ্ন, রবি বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদের মূল্যে কত টাকা হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে রেটের ভ্যালু বলা হয়েছে কত, 10%, টাইম বলা হয়েছে 3 ইয়ার্স, আর আমার কী বলা হয়েছে, পি বলা হয়েছে কত, 18,000 টাকা, নগদ টাকা হচ্ছে 18,000 টাকা। ওকে, তাহলে আমার নির্ণয় করতে হবে কি না, সুদের মূল্য মানে অ্যামাউন্ট নির্ণয় করতে হবে, ইজ নট ইট, বলে একদম ঠিক। তবে দেখো এই ধরনের প্রশ্ন যখন আমাদের আসবে পরীক্ষায়, আমরা ফর্মুলার সাহায্য করতে পারি, বা আমি যেটা জানি যেটা হচ্ছে যে যখনই আমার চক্রবৃদ্ধি সুদ বলবে মানে হচ্ছে প্রথম বছর 10%, সেকেন্ড বছরও 10%, 3 বছরের, তাহলে আলটিমেট 3 বার 10% করে আমি সুদ পাচ্ছি। তাহলে আলটিমেট টোটাল যে আমার 3 বছরের সুদ হবে সেটা হচ্ছে আর কিছুই নয়, এই 3টে 10%-এর সাকসেসিভ হবে, 3টে 10%-এর সাকসেসিভ হবে, তাই তো। তাহলে 10%, 10%, 10% এর সাকসেসিভ হচ্ছে কত না 33.1%। এটা তোমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে পরীক্ষায় তাড়াতাড়ি করার জন্য, ঠিক আছে। সবসময় এটা মাথায় রাখবে যে 3টে 10%-এর সাকসেসিভ কী করে তৈরি হয়, কত হয় ভ্যালু 33.1, কী করে হয় দেখো, 10% আর 10% এর সাকসেসিভ কত, 10 + 10 20 প্লাস 10 স্কোয়ার বাই 100 মানে হচ্ছে 1, তার মানে 21%। আর 21%-এর সঙ্গে আবার 10 সাকসেসিভ করলে 21 + 10 মানে হচ্ছে 31 প্লাস 21 ইন্টু 10 বাই 100, তার মানে আলটিমেট 31 প্লাস 2.1, তার মানে 33.1। এবার এটা যদি তুমি করতে যাও পরীক্ষা হলে, এটা হচ্ছে টাইম নষ্ট।
ওকে, সেই র্যাঙ্কটা বাঁচানোর জন্য তোমাকে একটা মাথায় থাকা দরকার যে 3টে 10-এর সাকসেসিভ কত হবে, সিঙ্গেল ভ্যালু কত হবে, সিঙ্গেল পার্সেন্টেজ কত হবে, 33.1%। ওকে, তাহলে আলটিমেট আমি রেট অফ পার্সেন্টেজ থেকে আমি পেয়ে গেলাম কি, যে 3 বছরে টোটাল আমি সুদ পেয়ে গেলাম কত, 33.1% আমি সুদ পাচ্ছি। ব্যাস, তাহলে আমি সুদ যদি পেয়ে যাই তাহলে তো আমি আসল প্লাস সুদ প্লাস আসল আরামসে নির্ণয় করতে পারবো, তাহলে আমি অ্যামাউন্ট পেয়ে যাব। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে 18,000 টাকার ওপর 33.1% যদি সুদ হয় তাহলে কত সুদ পাওয়া যায়, এটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। কত, আর দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, আর এই দশমিক ক্যান্সেল আউট হয়ে গেল, এই শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। তারপর 18 ইন্টু 331, জানো তো কী করে গুণ করতে হয়, 331 ইন্টু 18 কী করে গুণ করবো, মুখে মুখে গুণ করবো। দেখো 18 একে 18, 8 রইল হাতে 1, 18 3 54, 54 প্লাস 1 55, 5 হাতে কী রইল 5। আবার দেখো 18 3 54, 54 প্লাস 5 59, তাহলে 5958 বোঝা গেল। তার মানে যে 5958 হচ্ছে আমার কী পাবো না ইন্টারেস্ট পাবো, তার সঙ্গে 18,000 যোগ করলেই আমার কী পেয়ে যাব না অ্যামাউন্ট পেয়ে যাব। এবার যোগ করার দরকার নেই, দেখো এখানে 3টে শূন্য, তার মানে লাস্ট 3টে ডিজিট কী হবে 958, 958 কোথায় দেখতে পাচ্ছি অপশান সিতে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তা এইভাবেই কিন্তু প্রশ্নের সমাধান চুটকিতে খুব তাড়াতাড়ি করা সম্ভব, অন্য কোনো রকম শর্টকাট প্রসেস আর হয় না এই ধরনের প্রশ্নে। ওকে, দেখো আর একটি কাজ 90 দিনে শেষ করতে পারে, 45 দিনে আর মোট কাজের কত শতাংশ শেষ করতে পারে। খুব ভালো কথা, দেখি আনসার বলবো যে 90 দিনে শেষ করতে পারে, এবার 90 দিনে সে কত পার্সেন্টেজ করছে, গোটা টোটাল কাজটি করছে। টোটাল কাজ মানে কি, 90 দিনে করছে সে 100%, এটাই মাথায় রাখতে হবে। টোটাল কাজ হচ্ছে কত না 100%। তাহলে এখানে দেখতে পাচ্ছি দিন কী হয়েছে না 45 দিন হয়েছে, তাহলে 90 থেকে 45 কত কী করলে হয় না 2 ভাগ করলে হয়। তাহলে যখন দিন সংখ্যা 2 ভাগ হচ্ছে তাহলে আমার কাজও কী হবে 2 ভাগই হবে, তাহলে এখানে 2 ভাগ করলে কত পাবো 50%। দ্যাটস ইট, অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, একটি জিনিসের ক্রয় মূল্য ধার্য মূল্যের 60%। তাহলে যখন এটা বলা হয়েছে আমি ধার্য মূল্য, যাকে ইংলিশে কী বলা হয় মার্ক প্রাইস, ধরে নিই কত 100, তাহলে মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে কস্ট প্রাইস কী বলেছে ক্রয় মূল্য ধার্য মূল্যের 60%। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম দাদা ক্রয় মূল্য মানে সিপি হচ্ছে কি 100-এর 60%, মানে অবশ্যই যেটা বলা হয়েছে পার্সেন্টেজ ছাড়া সেটা, মানে কি 60% বলা হয়েছে, তাহলে পার্সেন্টেজ চিহ্ন বাদ দিলে যেটা পড়ে থাকে মানে সংখ্যাটা শুধু হয়ে যাবে সিপি। ওকে, কারণ 100 ইন্টু 60/100 এটা করার কী দরকার, 60% মানে কি 60/100, 100 ক্যান্সেল আউট হয়ে যাবে 60, করার কোনো দরকার নেই, ডাইরেক্ট সেটাই পাবো ভ্যালু। ওকে, তাহলে এবার কী বলা হয়েছে না ধার্য মূল্যের 4% ছাড় দেওয়ার পর, তাহলে ধার্য মূল্য মানে হচ্ছে 100 বা মার্ক প্রাইস, তার উপর 4% ছাড় দেওয়া হয়েছে। 4% ছাড় দিলে বিক্রি হচ্ছে কত পার্সেন্টে 96%, মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমি কী পেয়ে গেলাম এসপি পেয়ে গেলাম, তাহলে 100-এর ওপর 96% মানে আবার 96, তাহলে আমি সেলিং প্রাইস 96, কস্ট প্রাইস পেয়ে গেলাম 60, আমার নির্ণয় করতে হবে কি লাভের শতকরা হার। বলো লাভ কত হয়েছে, দেখতে পাচ্ছি 96 মাইনাস 60 মানে 36 লাভ হয়েছে। লাভ সবসময় কার ওপর হয় কস্ট প্রাইসের ওপর হয়, 36/60 ইন্টু 100 কাটাকুটি 20 3 60, 20 5 100, 3 12 36, 12 5 60%, আমার কী হচ্ছে প্রফিট। অসাধারণ একটা প্রশ্ন, অপশান ডি কারেক্ট আনসার। আচ্ছা, এবার এই প্রশ্নটার সমাধান কী করে করবে, দেখো কী বলা হচ্ছে যদি একটি সংখ্যা এ 18 দ্বারা বিভাজ্য হয় এবং আরেকটি সংখ্যা বি 12 দ্বারা বিভাজ্য হয়, তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে, 4টি অপশান দেওয়া হয়েছে। দেখো এখানে কী বলা হয়েছে এ 18 দিয়ে পুরোপুরি ভাগ যায়, বি 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোন সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তুমি বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমরা বাচ্চাবেলা থেকে পড়ে আসছি, এর দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে এ প্লাস বি, একটা এ মাইনাস বি। তাহলে এ আর বি এর ভ্যালু তোমায় জানতে হবে, তুমি বলো এর ভ্যালু তাহলে 18 বসিয়ে দিই, বি এর ভ্যালু 12 বসিয়ে দিই, তাহলে 18 যদি বসিয়ে দিই তাহলে 18 প্লাস 12 হয়ে যাবে 30, 18 মাইনাস 12 হয়ে যাবে 6। তাহলে সংখ্যাটা কি 30 দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে, এখানে 30 দেখতে পাচ্ছি, অপশানে 30 আছে, তোমরা অপশানে 30-এ দাগ দিয়ে চলে আসবে, বিশাল বড় একটা ভুল হয়ে যাবে। আমরা এখানে এর ভ্যালু 18 ধরেছি তাই জন্য এখানে এবং বি এর ভ্যালু 12 ধরেছি বলে এখানে 30 এসছে। আমি তো এরকম ধরতে পারতাম যে এই সংখ্যাটি 18 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, তাহলে এর লোয়েস্ট ভ্যালু 18 ধরতে পেরেছি। আমি যদি এর ভ্যালু 36 ধরতাম, বি এর ভ্যালু 12 ধরতাম, তখন কী হতো, তখন কি এখানে 30 আসতো। দেখো দেখো এর ভ্যালু 36 ধরলে 36 প্লাস 12 হয়ে যাবে কত, বি এর ভ্যালু কী ধরেছি 12ই রেখেছি, 36 প্লাস 12 হয়ে যাবে 48, আর 36 মাইনাস 12 হয়ে যাবে 24। তাহলে এবার বলো 48 ইন্টু 24 কি 30 দিয়ে ভাগ যাবে, কখনোই যাবে না, তাহলে আমার 30 যে আনসারটা সেটা ভুল। তাহলে এই ধরনের প্রশ্নের সঠিক অ্যাপ্রোচ হচ্ছে
দেখো এর ভ্যালু আমার কী আছে, এ কী দিয়ে পুরোপুরি ভাগ যায় 18 দিয়ে, বি কী দিয়ে পুরোপুরি ভাগ যায় 12 দিয়ে। তাহলে সবসময় দেখব যে 18 আর 12-র HCF কত। তাহলে যে সংখ্যা দিয়ে এ আর বি পুরোপুরি ভাগ যাচ্ছে তার HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করব। এর HCF কি 6। তার মানে অবশ্যই এ প্লাস বি 6 দিয়ে পুরোপুরি ভাগ যাবে এবং এ মাইনাস বিও 6 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, হ্যাঁ কি না? দেখো এখানে এর ভ্যালু তুমি 18 ধরো, 36 ধরো, 54 ধরো, যাই ধরো, আর আলটিমেট এ প্লাস বি এর মধ্যে তুমি দেখতে পাবে 6 অবশ্যই একটা ফ্যাক্টর লুকিয়ে আছে। তার মানে HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটা হবে 18 আর 12-র, সে এ প্লাস বি এর মধ্যেও লুকিয়ে থাকবে, এ মাইনাস বি এর মধ্যেও লুকিয়ে থাকবে। দেখো দেখো তোমরা নিজেরই দেখতে পাচ্ছ যে যখন আমি এর ভ্যালু 18 ধরলাম তখন দেখো কী হলো না, এ এর ভ্যালু যখন 18 ধরলাম আর বি এর ভ্যালু 12 ধরলাম, তখন 18 প্লাস 12 হলো 30, 18 মাইনাস 12 হলো 6। দেখো 30-এর মধ্যে 6 লুকিয়ে আছে, 6 দিয়ে পুরোপুরি ভাগ যায়, আর 6 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তার মানে অবশ্যই 6 ইন্টু 6 36 দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পুরোপুরি ভাগ যাবে। ওকে, তার মানে অপশান বি হবে কারেক্ট আনসার, অপশান এ নয়। এই ভুলটা কিন্তু তোমরা কখনোই করবে না। এবার দেখো তোমরা আরেকবার তোমাদের বলে দিই, তাহলে দেখো এর ভ্যালু যদি আমি 18-র জায়গায় যদি 36 ধরতাম, তাহলে 36 প্লাস 12 হয়ে যেত কত 48, 36 মাইনাস 12 কত হয়ে যেত দাদা 24। তাহলে 36 প্লাস 12 48 হচ্ছে, এখানে 48-এর মধ্যে দেখো 6 লুকিয়ে আছে, 24-এর মধ্যেও দেখো 6 লুকিয়ে আছে। তার মানে অবশ্যই এই সংখ্যাটা 36 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। চলে যাই পরের প্রশ্নে। দেখো এই প্রশ্নে কী বলা হচ্ছে না, একজন ওষুধ দোকানদার 1 কেজি ওজনের পরিবর্তে কোনো ভুল ওজন ব্যবহার করে যাতে লাভ হয় 20%। খুব ভালো কথা। তাহলে ডিসঅনেস্ট শপকিপার কী করছে, ইউজ এ রং ওয়েট ইনস্টেড অফ 1 কেজি টু মেক এ প্রফিট অফ 20%। তার মানে 1 কেজি তার ওজন ব্যবহার করার কথা ছিল, 1 কেজি মানে বলতে পারি 1000 গ্রাম, ঠিক আছে? তাহলে 1000 গ্রাম তার ওয়েট করার কথা ছিল, কিন্তু সে দিচ্ছে 1000 গ্রামের পরিবর্তে অন্য একটা ওয়েট। ওকে, সেটা জানি না কত ওয়েট দিচ্ছে, কিন্তু সে বলছে তাকে যে আমি তোমাকে 1000 গ্রামই দিলাম, ঠিক আছে? তার মানে সে বাটখারায় ঠকাচ্ছে এবং এটাও বলছে আমি যে দামে কিনে এনেছি সেই দামে বিক্রি করছি। তার মানে দামে কোনো সে হেরফের করছে না, সে বাটখারায় ঠকাচ্ছে। যখন কোনো বাটখারায় ঠকাবে কোনো দোকানদার, কোনো যে কিনতে আসছে তাকে, কোনো ক্রেতাকে, তখন কি হবে না, যেটা বিক্রির কথা ছিল, মানে ক্রেতা যেটা জানে সেটা নিয়ে যাচ্ছে, ক্রেতা কী জানে, সে 1000 গ্রাম নিয়ে যাচ্ছে, মানে এটা তাকে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা দেয়নি। যেটা দেওয়ার কথা ছিল সেটা সবসময় হয়ে যাবে কি সেলিং প্রাইস, এসপি। আর যেটা অ্যাকচুয়ালি দিয়েছে সেটা হয়ে যাবে কি সিপি। এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা সিপি আর এটা এসপি। ওকে, তাহলে এবার দেখো আমায় কী বলা হয়েছে, 20% প্রফিট হয়েছে, প্রফিট আমি পেয়ে গেছি 20%। এবার আমাকে বলো তো 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তার মানে এই 1/5 থেকে আমি কী বলতে পারি না, 5 যদি আমার সিপি হয় তাহলে আমার 1 প্রফিট হচ্ছে, আর প্রফিট সঙ্গে যদি আমরা সিপি যোগ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাই, এসপি। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি যে 5-এর জিনিস 1 লাভ হয়েছে, মানে 5 প্লাস 1 6 বিক্রি হয়েছে, তার মানে 6 হয়ে যাবে আমার এসপি। ইজ নট ইট? একদম কি। আর দেখো এখানে আমি বুঝে গেছি যে এসপি হচ্ছে 1000 গ্রাম আর সিপি হচ্ছে আমি যেটা বিক্রি করেছি সেটা, মানে 5-এর ভ্যালু আমাকে বার করতে হবে, 6-এর ভ্যালু বলা আছে। তাহলে 6-এর ভ্যালু কত বলা হয়েছে, 1000 গ্রাম, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 5-এর ভ্যালু কত হবে, তাহলে 5-এর ভ্যালু হয়ে যাবে, 6-এর ভ্যালু যদি 1000 গ্রাম হয়, 5-এর ভ্যালু হবে 1000/6 ইন্টু 5, দ্যাটস ইট। তাহলে এখানে কাটাকুটি হচ্ছে, এখানে দেখো 5000/6ও করতে পারো, কোনো অসুবিধা নেই। কাটাকুটি করলে এখানে 500 আর এখানে হচ্ছে 3, অ্যাপ্রক্স একটা আনসার বেরোবে 22,500/3। তার মানে হচ্ছে 3 8 24, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 833.33 চলতেই থাকবে। তাহলে অ্যাপ্রক্স 833 বলতে পারি, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বলছে একটি কলেজে 2টি কোর্স আছে, খুব ভালো কথা। এমকমে 500 জনের মধ্যে 450 জন পাস করে, খুব ভালো কথা। এবং এমএতে 2000 জনের মধ্যে 1500 জন পাস করে। তাহলে কলেজের সম্মিলিত পাশের শতকরা কত? যখন এই ধরনের প্রশ্ন বলবে আমি আগে কী নির্ণয় করব, সম্মিলিত টোটাল ছাত্র কত। তাহলে দেখো সম্মিলিত টোটাল ছাত্র কত, এমকমে দেখতে পাচ্ছি 500 জন আর এমএতে দেখতে পাচ্ছি 2000 জন। তাহলে 2000 প্লাস 500, তাহলে 2000 প্লাস 500 টোটাল ছাত্র, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। প্রথম 500 জনের মধ্যে 450 পাস করেছে আর পরবর্তী 2000 জনের মধ্যে 1500 জন পাস করেছে। তাহলে টোটাল পাস, তাহলে টোটাল পাস আর টোটাল স্টুডেন্টের রেশিও পেয়ে গেলাম ইন্টু 100 টোটাল পাস পার্সেন্টেজ। ওকে, ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। বেশ করো তাহলে। তাহলে এখানে কত হচ্ছে, ওপরে 1950 আর এক নিচে হচ্ছে কত, 2500।
একটা শূন্য ক্যান্সেল করে গেলো, 5 দিয়ে কাটাকুটি হচ্ছে 50, এখানে 5 দিয়ে এখানে কত হচ্ছে 5 3 15, 15 5 9 45 39, আর ইন্টু 100 করলে এখানে 50 2 39 ইন্টু 2 হচ্ছে কত 78%। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে একটি ক্লাসে মোট 60 জন ছেলে এবং মেয়ে আছে, খুব ভালো কথা। তাহলে বয়েজ আর গার্লস, সেম প্রশ্ন আমি আগেও করেছি, বয়েজ আর গার্লস মিলে টোটাল 60 জন আছে। ওকে, এবার কি বলেছে, নিচের কোনটি ক্লাসের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত হতে পারে না? দারুণ একটা প্রশ্ন। এই 4টে অপশান বলা আছে, 4টে অপশানের মধ্যে কোন অপশানটা কি বলেছে না বয়েজ আর গার্লসের অনুপাত হতে পারে না। 4টে অপশানের মধ্যে কোন অপশানটা, সেটাই আমার অনুপাত হতে পারে না, যেটায় অনুপাতের দুটো টার্মের সাম, ভালো করে মাথায় রাখবে, অনুপাতের দুটো টার্মের সাম 60-এর ফ্যাক্টর নয়, বা অনুপাতের দুটো টার্মের সাম যেটা হবে সেই সংখ্যা 60কে পুরোপুরি ভাগ করে না। ওকে, তাহলে দেখো 6 + 1 7, 7 কি তোমার 60কে ভাগ করে না, তাহলে 7ই এই 1:6 বা 7ই হবে আমার কারেক্ট অ্যান্সার। এরা কখনো বয়েজ আর গার্লসের অনুপাত হতে পারে না। এবার যদি দেখি 2 + 3 5, 5 দেখো 60কে পুরোপুরি ভাগ করে। 1 + 3 হচ্ছে 4, 4ও 60কে পুরোপুরি ভাগ করে। 3 + 7 10, 10ও দেখতে পাচ্ছি 60কে পুরোপুরি ভাগ করে। তাহলে একমাত্র 7 ভাগ করে না, তার মানে এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। A² S³ এবং ST² চতুর্থ সমানুপাত বের করতে হবে, খুব ভালো কথা। তাহলে চতুর্থ সমানুপাতি বের করার নিয়ম কি? মাঝখানের যে দুই ভদ্রলোক বসে আছে তাদের গুণফল বাই প্রথমে যে বসে আছে তাকে দিয়ে ভাগ, তার মানে S³ ইন্টু ST² বাই S², গল্প শেষ। তাহলে দেখো S² কাটলে নিচে পড়ে থাকবে S³ কাটলে নিচে ওপরে পড়ে থাকবে A²। তাহলে আলটিমেট A² আর এখানে T আর T² গুণ করলে হচ্ছে T³। তাহলে A² T³ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশান বি। ওকে, 5 কেজি নিম্নমানের চাল 10 কেজি উন্নত মানের চালের সাথে মেশানো হয়েছে, খুব ভালো কথা। তাহলে মিশ্রণের গল্প, 5 কেজি সঙ্গে 10 কেজি, তাহলে এদের রেশিও করে নেবে সবসময়। তাহলে আমি বলতে পারি 1:2 অনুপাতে মেশানো হয়েছে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 5-10 মেশানো যা আর 1-2 মেশানোও তাই, ঠিক আছে। এবার কী বলা হলো, উন্নত মানের এবং নিম্নমানের চালের দাম যথাক্রমে 45 টাকা এবং 46 টাকা পার কেজি, এটা ওকে, পার কেজিটা বলা নেই এখানে। মিশ্রণের প্রতি কিলোগ্রাম গড় দাম বের করতে হবে। তাহলে দেখো 5 কেজির প্রতি কেজির দাম মানে বলতে পারি 1 কেজির প্রতি কেজির দাম কত, একই গল্প 45 টাকা, আর 2 কেজির প্রতি কেজির দাম হচ্ছে কত, 46 টাকা। আচ্ছা, এখানে দেখতে হবে একটা জিনিস, যেটা ভুলটা সবসময় হয়ে থাকে, যে উন্নত মানের বলেছে, উন্নত মানের এবং নিম্নমানের, উন্নত মানের গল্প আগে বলেছে, উন্নত মানের নিম্নমানের চালের দাম যথাক্রমে 45 এবং 46, আর এখানে উন্নত মান হচ্ছে 10 কেজির উন্নত মানের চাল মেশানো হয়েছিল, তার মানে 2-এর ভ্যালু হচ্ছে কত, 45, ওকে, আর নিম্নমান হচ্ছে কত, 46, একের ভ্যালু 46। ওকে, ইজ ইট ক্লিয়ার না? বলো একদম ঠিক। এবার দেখো বলেছে কি মিশ্রণের প্রতি কিলোগ্রামের গড় দাম কী হবে, খুব ভালো কথা। তাহলে তুমি কী করবে, কিছুই নয়, এখানে 46 টাকা দাম হচ্ছে 1 কেজির দাম, এখানে 2 কেজির প্রত্যেক কেজির দাম 45 টাকা, তাহলে 2 কেজির দাম হচ্ছে 45 ইন্টু 2 90 টাকা, তাহলে টোটাল কত হলো 90 + 46 মানে হচ্ছে 136, বাই হচ্ছে টোটাল কত মিশিয়েছি 2 + 1 3, গল্প শেষ। তাহলে দেখো হচ্ছে কত, দেখো 6 3 9 10, কাটাকুটি যাচ্ছে না, 3 এখানে হচ্ছে কোনো কিছু ভুল আছে মনে হচ্ছে একটা, প্রাইস অফ হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি 45 46, কিছুটা ভুল আছে, ঠিক আছে। 3 4 12, এখানে হচ্ছে 16, মানে হচ্ছে 3 5 15, আর 45.3 চলতে 45.3 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার এই প্রশ্নটাই যদি আমি, এখানে অপশান কিছুটা ভুল আছে, ঠিক আছে। এবার এই প্রশ্নটাই যদি আমি অরিজিনাল তোমাদের অ্যাভারেজ যেভাবে শিখিয়েছি, আমি কীভাবে শিখিয়েছি না, সবসময় ডেভিয়েশন দিয়ে, তখন আমি কীভাবে করবো প্রশ্নটা। তাহলে দেখো আমি বলছি যেখানে সবচেয়ে লোয়েস্ট কোনটা আছে 45 কেজি, তাহলে আমি যদি দেখতাম যে এখানেও ভদ্রলোক, এখানেও এই 46 ভদ্রলোক 45 নিয়ে থাকতো, তাহলে আমি বলতাম যে প্রতি কেজির দাম, মিশ্রণেরও প্রতি কেজির দাম 45 কেজি হতো, মিশ্রণের প্রতি কেজির দাম 45 কেজি হতো, কিন্তু তা হচ্ছে না, দেখতে পাচ্ছি 46 কেজি নিয়ে বসে আছে, মানে 1 কেজি বেশি নিয়ে বসে আছে। তাহলে 1 কেজি যেটা বেশি নিয়ে বসে আছে সেটা আমি
অ্যাভারেজ কী বলে? যে পরিমাণ বেশি নিয়ে আসবে বা যে পরিমাণ কম নিয়ে আসবে সেটা সবার মধ্যে ভাগ করে দাও। তাহলে 1 কেজি সবার মধ্যে বলতে 1 + 2 মিশ্রণ, তাহলে 1 আর 2 যোগ করে 3 কেজি আমি তৈরি করেছি, 3 কেজির মধ্যে ভাগ করে দাও। তাহলে 3 কেজির মধ্যে 1 টাকা ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে? 0.333 করে। তাহলে 45 + 0.33, তাহলে 45.33 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? তাহলে বোঝা গেল? তাহলে আমরা ডেভিয়েশন দিয়েও প্রশ্নটা সলভ করতে পারি তো সহজে, ওকে, এবং নর্মালভাবেও করতে পারি। আমার মতে বলে ডেভিয়েশন দিয়ে করা বেশি বেটার, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা তোমরা চুটকিতে 1 সেকেন্ড আনসার বলবে। তুমি শুধু কী দেখবে? দেখবে লবে যে সংখ্যাগুলো বসে আছে সেম সংখ্যাই হরে আছে কিনা, দশমিক বাদ দিয়ে। তাহলে দেখো ওপরে দশমিক বাদ দিয়ে 5, এখানেও 15, আর এখানে হচ্ছে 115, এখানেও 5, এখানেও 15, এখানেও 115, পাওয়ার উপরেও এখানেও সবকটায় 2 হোল স্কোয়ার, এখানেও সবকটা দেখতে পাচ্ছি স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখতে পাচ্ছি, দেখো ওপরে দেখতে পাচ্ছি 0 পয়েন্ট, প্রথম সংখ্যাটা দেখবে 0.0005। তার মানে এটাকে যদি দশমিক থেকে ভগ্নাংশে ট্রান্সফার করি তাহলে আমি কী বলবো? 5/1 পেছনে 4টে শূন্য, হ্যাঁ কি না? সিমিলারলি নিচে যে বসে আছে তার ভ্যালু কত? 0.4টে শূন্য, তারপর 5, তার মানে 5/1 পেছনে কটা শূন্য? 5টা শূন্য, হ্যাঁ কি না? এবার যখন আমি একে দিয়ে ভাগ করব, তার ভগ্নাংশের ভাগের সময় কী হয়? নিচের ভ্যালুটা উল্টে যায় না? তার আলটিমেটলি এই 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, মানে এই 1 লাখ উপরে চলে যাবে আর 10,000 নিচে চলে আসবে, আর 1 লাখ/10,000 মানে হয়ে যাবে কত? 10, হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। কিন্তু দেখতে পাচ্ছি এর মাথাও স্কোয়ার ছিল, এর মাথাও স্কোয়ার ছিল, তার মানে পুরোটার মাথায় হোল স্কোয়ার দিতে পারি, একদম ঠিক। তাহলে আলটিমেট এরও হোল স্কোয়ার হয়ে যাবে, তার মানে 100 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এবার তুমি দাদা বাকিগুলোকে নিয়ে কেন আপনি চেক করলেন না, বাকিগুলোকে কেন অ্যাড করলেন না? আমি বলবো যেগুলো অ্যাড করার কোনো দরকার নেই, কারণ যখন তুমি এদের সঙ্গে অ্যাড করতে থাকবে এই প্রত্যেকেরই তলায় কী আসবে? ওপরে 10,000 1/10,000, আর নিচের প্রত্যেকের তলায় হচ্ছে 1 লাখ। তাহলে 1/10,000 উপরে কমন যাবে, নিচে 1 লাখ কমন যাবে, আর বাকি পার্টটা মানে 5 + 15 + 115 উপরে থাকবে, নিচেও থাকবে 5 + 15 + 115, এটা কী হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে 5-এর মতো, ওকে। তাহলে এবার তোমরা বলবে দাদা তাহলে এতটা বড়ও করারও দরকার নেই, তাহলে আমি দেখেই আনসার বলবো। কী করে আনসার বলবো? একদম ঠিক। তাহলে এবার শুধু তোমরা দেখেই আনসার বলবে। দেখে কী করে আনসার বলবে? আচ্ছা, এই পার্টটা মুছলাম, সেটা মুছবো না। দেখে তোমরা কী করে আনসার বলবে? দাদা দেখে আনসার বলবো এরকমভাবে, আমি দেখতে পাচ্ছি ওপরে দেখতে পাচ্ছি 5-এর পেছনে কটা শূন্য হয়? 3টে শূন্য আছে, বা দশমিকের পরে 4টে সংখ্যা আছে, আর নিচে দশমিকের পরে 5টা সংখ্যা আছে। তখন আলটিমেট আমার আনসারটা এটাই হবে যে নিচে যতগুলো দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, 1-এর পেছনে ততগুলো শূন্য, মানে 5টা শূন্য, হ্যাঁ কি না? আর নিচে ওপরে 1-এর পেছনে কটা শূন্য হবে? 4টে শূন্য, হ্যাঁ কি না? এর হোল স্কোয়ার, দ্যাটস ইট। বোঝা গেল? যা থাকবে পাওয়ারে, ওপরে যদি কিউব থাকতো দুটোতেই কিউব থাকতো তাহলে হোল কিউব, যদি হোল 4 থাকতো দুটোতেই 4 থাকতো তাহলে হোল 4, যা থাকবে তাই, ঠিক আছে? কাটাকুটি করবে হলো, দেখো 4টে শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, পুরো রইল 10, 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, ঠিক আছে? এতটাই সহজে এই প্রশ্নের আনসার বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, এই দুটো সংখ্যার অনুপাত 2:3, তাদের সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক এবং সর্বনিম্ন সাধারণ গুণিতক যথাক্রমে 21 এবং 126, এই দুটো সংখ্যার পার্থক্য কী? তাহলে খুবই ইজি একটা প্রশ্ন। আমরা জানি যে যখন দুটো সংখ্যার অনুপাত বলা হয়েছে, এই অনুপাতের প্রত্যেকটা টার্মের সঙ্গে যদি আমি HCF গুণ করে দিই তাহলেই আমি কী পেয়ে যাব? সংখ্যাগুলো পেয়ে যাব, হ্যাঁ কি না? বলো দাদা একদম ঠিক। তাহলে দেখো এখানে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক, এটাই তো বলা হয়েছে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে HCF, তার মানে 21ই হচ্ছে আমার কি? HCF। তাহলে 21 যদি HCF হয় তাহলে 2-এর সঙ্গে 21 গুণ করলে আমি কী পেয়ে যাব? প্রথম সংখ্যা। 3-এর সঙ্গে 21 গুণ করলে কী হয়ে যাবে? না সেকেন্ড নাম্বার। তাহলে এদের মধ্যে পার্থক্য কী হবে? তাহলে রেশিও দুটো টার্মের মধ্যে পার্থক্য হচ্ছে 1। তাহলে 1-এর সঙ্গে HCF মানে হচ্ছে 21 গুণ করলেই আমার কারেক্ট আনসার হয়ে যাবে। তাহলে অপশান কোথায় হয়েছে? অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? তাহলে সংখ্যা দুটো বললে আমি 21x2 21x3 লিখবো, আর সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য বললে আমি রেশিও দুটোটার মধ্যে পার্থক্য নির্ণয় করবো, তাকে 21-এর সঙ্গে গুণ করবো, তাহলে আমি সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য পেয়ে যাব। এর থেকে সহজভাবে এই প্রশ্ন করানো সম্ভব নয়। এবার দেখো ভোটের প্রশ্ন একটা এসছে। 3 জন প্রার্থী A, B এবং C এর মধ্যে নির্বাচনে 80% নিবন্ধিত ভোটার ভোট দিয়েছেন। নিবন্ধিত ভোটার মানে হচ্ছে যারা লিস্টেড ভোটার। নিবন্ধিত ভোটারকে বলা হয় লিস্টেড ভোটার বা রেজিস্টার্ড ভোটার।
ওকে, লিস্টেড ভোটার বা রেজিস্টার্ড ভোটার মানে হচ্ছে তাদের লিস্টের নাম আছে, তাদের মধ্যে 80% ভোট দিয়েছে, তাহলে লিস্টেড ভোটার যদি 100 হয়, এটা যদি লিস্টেড হয়, ওকে, তাহলে আমি বলবো যে ভোট দিয়েছে মানে কাস্টেড ভোট, সিভি কাস্টেড ভোট হচ্ছে কত না 80। এবার দেখতে পাচ্ছি বলা হয়েছে যে অল দ্য ভোটস আর ভ্যালিড, ভোটস ওয়ার ভ্যালিড, কোনো ভোটই ইনভ্যালিড ছিল না, তার মানে এটাই হচ্ছে ভ্যালিড ভোটও হয়ে যাবে কত 80। ওকে, দের ইজ নো ইনভ্যালিড ভোট। ভোটের অঙ্কের ক্ষেত্রে সবসময় পজিটিভ জিনিস নিয়ে কাজ করবো, পজিটিভ, নেগেটিভকে সরিয়ে দেবো, ঠিক আছে, বি পজিটিভ, এটাই হচ্ছে মনে রাখতে হবে। ওকে, এবার দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট বি গেট 50% ফিউয়ার ভোটস দ্যান এ। আচ্ছা, বাংলাতেই দেখি, প্রার্থী বি এর তুলনায় 50% কম ভোট পেয়েছে। ওকে, তার মানে এখান থেকে আমি কী বলতে পারি, তাহলে 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/2। ওকে, তাহলে এই 1/2 থেকে আমি কী বলতে পারি যে বি এর তুলনায় 50% কম ভোট পেয়েছে, তার মানে এ যদি দুটো ভোট পায় তাহলে বি একটা ভোট কম পেয়েছে, তাহলে 2 - 1 একটা ভোট পেয়েছে বি, হ্যাঁ কি না, তাহলে এদের প্রাপ্ত ভোটের রেশিও কী পেয়ে গেলাম, A/B কত হয়ে গেল, দাদা 2:1, এটাই আমাকে মনে রাখতে হবে। তার মানে বি যা ভোট পেয়েছে তার দ্বিগুণ ভোট এ পেয়েছে। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার, খুব ভালো কথা। এবার কি দেখতে পেলাম না বি এবং সি এর প্রাপ্ত ভোটের পার্থক্য বলছে কত না 10,000, ঠিক আছে। যদি বি সি এর তুলনায় 10% বেশি ভোট পায়, আবার একটা ফ্র্যাকশন, তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। তাহলে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, বিকে তুলনা করা হচ্ছে সি এর সঙ্গে, তাহলে সি কোথায় বসে থাকবে, নিচে। সি এর তুলনায় বি 10% বেশি ভোট পেয়েছে, তার মানে সি যদি 10টা ভোট পায়, বি একটা ভোট বেশি পেয়েছে, তাহলে 10 + 1 11টা ভোট পেয়েছে কে, বি। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এবারে বলেছিল যে বি আর সি এর প্রাপ্ত ভোটের পার্থক্য 10,000, তাই তো, তার মানে বি আর সি এর প্রাপ্ত ভোটের পার্থক্য এখানে দেখতে পাচ্ছি 1, তাহলে 1-এর ভ্যালুই বলা হয়েছে 10,000, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে আলটিমেট বি এর প্রাপ্ত ভোট কত, বি এর প্রাপ্ত ভোট কত, দেখো খুব ইজিলি পেয়ে গেলাম, বি এর প্রাপ্ত ভোট হচ্ছে 11, 1-এর ভ্যালু 10,000, তাহলে 11-এর ভ্যালু কত না 1,10,000। এবার দেখো এখান থেকে আমি আর বি এর প্রাপ্ত ভোট নির্ণয় করবো না, করতেও পারি না, করেই ফেলি। বি এর প্রাপ্ত ভোট কত না 1,10,000, এতে কোনো অসুবিধা নেই, করতেও পারো নাও করতে পারো, করেই ফেলো, 1,00,000 এটা মুখোমুখি হয়ে যায়, 1,10,000। তাহলে সি এর ভোট কত, তাহলে এখানে 10 × 10,000 মানে হচ্ছে 1,00,000, তাহলে বি প্লাস সি হয়ে গেল কত 1,10,000, এখানে 1,00,000 মানে 2,10,000 টাকা, 2,10,000 টাকা বলি, 2,10,000 টোটাল ভোট পেয়েছে বি আর সি মিলে। এবার দেখতে পেয়েছিলাম যে এ কী পায় না বি এর দ্বিগুণ ভোট পায়, তাহলে এ এর প্রাপ্ত ভোট কত, অর্থাৎ 1,10,000 ডবল হচ্ছে কত 2,20,000, ব্যাস 2,20,000 ভোট পেয়েছে কে, এ। তাহলে টোটাল ভোট কত পেলাম, এ বি আর সি এর প্রাপ্ত ভোট কত, তাহলে হচ্ছে 1,10,000, এখানে 2,20,000 মানে হচ্ছে 3,30,000 প্লাস হচ্ছে 1,00,000 মানে 4,30,000, 4,30,000 ভোট পেয়ে গেছে তারা তিনজনে মিলে। নির্ণয় করতে কি বলেছে না, নির্ণয় করতে বলেছে বলেছে কি, দেন দ্য নাম্বার অফ রেজিস্টার্ড ভোটার্স ইন দ্য ইলেক্ট্রাল রোল, তার মানে 100-এর ভ্যালু, লিস্টেড ভোটার বা রেজিস্টার্ড ভোটারের ভ্যালু মানে 100-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তার মানে আমি 80 ভ্যালু নির্ণয় করেছি, 4,30,000, আমাকে 100 ভ্যালু নির্ণয় করতে হবে। এটা করার কি দরকার আছে? আমার মনে হয় করার কোনো দরকার নেই, কারণ দেখো যেটা আনসার হবে সেটা অবশ্যই গ্রেটার দ্যান 4,30,000 হবে, আর গ্রেটার দ্যান 4,30,000 একমাত্র অপশান বিতে দেখতে পাচ্ছ 537500। ওকে, নাহলে তোমরা করতেই পারো যে এখানে 80-র ভ্যালু যদি 4,30,000 হয়, ওকে, তাহলে 100-র ভ্যালু কত, ওকে তোমরা করে দেখবে, এটাই অ্যান্সার পাবো। চলে যাই নেক্সট প্রশ্ন। এই 3টে ভিন্ন ক্রসিংয়ে ট্রাফিক লাইট যথাক্রমে 30 সেকেন্ড, 40 সেকেন্ড এবং 60 সেকেন্ড পরপর পরিবর্তন হয়। তাহলে প্রথম লাইটটি 30 সেকেন্ড অন্তর পরিবর্তন হচ্ছে, সেকেন্ডটা হচ্ছে 40 সেকেন্ড, আর থার্ডটা হচ্ছে 60 সেকেন্ড অন্তর। তাহলে আমরা জানি যে এদের এলসিএম করলেই আমি সেই সংখ্যাটা পেয়ে যাব যেটা হচ্ছে যে সময় তারা তিনজনে একসঙ্গে পরিবর্তন হচ্ছে, 30, 40, 60। এই 30, 40, 60-এর এলসিএম কত দাদা 120, এরা সবাই জানে, বাচ্চারাও জানে। তাহলে 120 সেকেন্ড অন্তর তারা একসঙ্গে পরিবর্তন হচ্ছে, আর 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট। ইজ নট এগুলো একদম ঠিক। তাহলে 2 মিনিট অন্তর অন্তর তারা একসঙ্গে পরিবর্তন হচ্ছে। বলেছে প্রশ্নে 30 মিনিট তারা কতবার একসাথে পরিবর্তন হবে, পরিবহন নয়, পরিবর্তন। ওকে, একসঙ্গে পরিবর্তন করবে, তাহলে দাদা 120/2 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। 2 মিনিট অন্তর অন্তর একসঙ্গে পরিবর্তন করে, তাহলে 120, সরি 120 না, ভেরি সরি, 30 মিনিটে বলেছে না,
তাহলে 30 মিনিটের মধ্যে তাহলে কতবার তার অ্যাকশন পরিবর্তন করবে? 30/2 দ্যাট ইজ 15। এবার এখানে একটা ডাউট অনেক সময় থাকে, দাদা এটা 15 হবে না 16 আনসার হবে। যদি 15-র জায়গায় 16 থাকতো আমি 16 দাগ দিতাম, কারণ আমাকে বলে দেয়নি প্রথমবারটা এক্সক্লুড করা হয়েছে। প্রথমবার একসঙ্গে তারা একসঙ্গে জ্বলার পরে তারা 15 বার আবার এরকম একসঙ্গে 2 মিনিট অন্তর অন্তর জ্বলবে। ওকে, তাহলে টোটাল হচ্ছে 16। কিন্তু যখন তোমাকে এটা বলা থাকবে না, যে প্রথমবার এক্সক্লুড করা হয়েছে বলা থাকবে, তখন তুমি 15ই আনসার নেবে। আর যখন 16 অপশানে থাকবে না, তখন চোখ বন্ধ করে 15। ওকে, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এই ছিল আজকের 20টা প্রশ্ন সঠিক সমাধান। বোঝা গেল তোমাদের? আশা করবো তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছো। এই প্রত্যেকটা অঙ্কের যে ট্রিক্স দেখিয়েছি বা প্রত্যেকটা অঙ্ক যেভাবে তোমাদের আমি সলিউশন করতে বলেছি, তোমরা নিজেরা আরেকবার এই প্রশ্নগুলোর আমার সলিউশন দেখার আগে প্র্যাকটিস করো, তারপরে আমার সলিউশনটা দেখে নাও একবার, তারপরে আবার করো। তাহলে দেখবে তোমার শার্পনেসটা কতটা বেড়ে যাবে। পরীক্ষা হলে তোমাদের এই অ্যাপ্রোচগুলো চট করে মাথায় আসবে। ওকে, যদি তোমরা নিজের অ্যাপ্রোচই খাটাতে চাও, নিজের মতে করতে চাও, তাহলে কখনোই কিন্তু অ্যাপ্রোচগুলো শিখতে পারবে না। অ্যাপ্রোচগুলো তখনই শিখতে পারবে যখন ওটা ঘরে অ্যাপ্লাই করার নিজে চেষ্টা করবে। ওকে, আমার সলিউশন, আমার লেকচার শুনে কোনো লাভ নেই। আমার নিজে আগে করো অঙ্কগুলো প্রত্যেকটা। এই জন্যই আমি তোমার পিডিএফ দিচ্ছি, নিজে অঙ্কগুলো করবো। তারপর আমার মনে হচ্ছে যে এই অঙ্কটা আমি খুব লেন্দি করছি, আমার প্রসেসগুলো, প্রত্যেকটা অঙ্কের প্রসেসগুলো দেখো, সেই অ্যাপ্রোচগুলো এবার তুমি নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করো। যদি করতে পারো তবেই তোমার পরীক্ষা টাইম বাঁচবে। এটুকুই জ্ঞান তোমার দিতে পারি, আর কিছু না। ফালতু আমি ভুলভাল জ্ঞান দিয়ে তোমাদের সময় নষ্ট করি না, আর সেটা আমি করতেও চাই না। ওকে, চলো টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।